আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরই প্রিয় পরিবার চায়ের ঠেকে। এখানে আপনারা শুনতে পাবেন ভিন্ন স্বাদের কিছু গল্পের সমাহার। বিশেষ সতর্কবার্তা, এই চ্যানেল কোনো রকম কুসংস্কারে বিশ্বাসী নয়। আমরা কোনো রকম ভূত প্রেত বা অলৌকিকত্বে বিশ্বাসী নই। আপনারা নিখাত গল্প শোনার আনন্দে গল্প শুনুন এবং সকল প্রকার কুসংস্কার থেকে বিরত থাকুন। ধন্যবাদ। কিছুদিন আগের কথা, তবে ঘটনাটা আজও আমার মনে পড়ে। এই ঘটনার সাক্ষী ভুক্তভোগী আমি নিজে, তাই এই ঘটনাটাকে মন থেকে মুছে ফেলতে পারিনি। এর কারণও আমার কাছে এক বিচিত্র রহস্যে ভরা। তখন সুন্দরবনের গভীরে কাঠ কাটা হতো। মোহনদার কাঠের ব্যবসা ছিল। সুন্দরবনের নোনা পরিবেশে গরান, কেওড়া, বহন এইসব গাছ জন্মায়। বহন গাছ থেকে তৈরি হতো চায়ের বাক্স। মোহনদার ছিল এইসব বাক্স তৈরির কারখানা। তার নিজের নৌবহর ছিল, ছিল কাঠ কাটার লোকজনও। সরকারি পারমিট নিয়ে লোকজন তাদের খাবার দাবার এমনকি পানীয় জল নৌকায় করে বনের গভীরে গিয়ে 10-15 দিন ধরে কাঠ কাটা চলত। তারপর নৌবহরে করে সেই কাঠ আনা হতো। লোকজন নিয়ে গহীন বনে বা কুমির কামটের রাজত্বে যেতে হতো। পদে পদে সেখানে বিপদ, কখনো বাঘের হানা, কখনো সাপের ফনা, আর জলে কুমির কামটের ভয়। তারপর আছে গহন দূরস্থ গাঙের ডাকাতের ভয়। ওই অরণ্যের মধ্যে মানুষের বেঁচে থাকাই একটা আশ্চর্যের ব্যাপার। অনেক লোকেরই মৃত্যু হয় এখানে, আর কেউ মারা গেলে বাকিরা তাদের মৃতসঙ্গীর স্মরণে সেই বনের কোনো গাছের ডালে একটা ছেঁড়া লুঙ্গি, কিছুটা চাল আর একটা ছেঁড়া চাটাই বেঁধে রেখে যায়। অন্যরাও সেসব দেখে বোঝে যে এখানে কেউ অপঘাতে মারা গিয়েছে। এই সেই মৃত্যুর নিশানা। আদিম আরণ্যক পরিবেশে এমন মৃত্যুর নিশানা ছড়িয়ে আছে সর্বত্র। ওসব দেখলে সারেংরা খোদার নাম করে জোরে জোরে দাঁড় চালিয়ে চলে যেতে চায় সেই গাঙের বুক থেকে। সেবারে আমি গিয়েছি মোহনদার সঙ্গে সুন্দরবনে বেড়াতে। মোহনদা কলকাতার অভিজাত অঞ্চলের বাসিন্দা। অনেককেই বললেন, চলো অরণ্য প্রকৃতিকে দেখে আসবে, দেখবে নতুন জগৎ। কিন্তু কেউই গেল না ভয়ে। শেষে আমিই সঙ্গী হলাম। সুন্দরবন নামটা যত সুন্দর, এর রূপ ততই আদিম। লোকালয় শেষ হয়ে তারপরই নদী আর ঘন বন। ক্রমশ নদীর বিস্তার বাড়তে থাকে, জনবসতি শেষ হয়। শুরু হয় গভীর গাং আর গহীন বন। চারিদিকে শুধু জল আর জল। জলে দেখা যায় হিংস্র কামটের দলকে। জলে নামলে পায়ের মাংস কামড়ে ছিঁড়ে নেয়, জীবন্ত খেয়ে ফেলে শরীরের সব মাংস। আর আছে কুমির, ডাঙায় আছে রয়্যাল বেঙ্গল টাইগার। নৌকাগুলো ভেসে চলেছে, দাঁড় টানছে মাঝি, যাতে তাড়াতাড়ি বনের মধ্যে পৌঁছতে পারে। সেখানে কিছু কাঠুরিয়া আগে থেকে কাঠ কাটছে। সেখানে কিছু অস্থায়ী ঘর করা আছে। পথে জলদস্যুদের দলও হানা দিয়ে সঙ্গের খাবার জল সব লুটে নিয়ে গাঙে ফেলে শেষ করে দিতে পারে। এ যেন সাক্ষাৎ মৃত্যুর জগৎ। চারিদিকে শুধু জল আর জল। তবে এ জলে তেষ্টা মেটে না। বিস্বাদ নোনা বিষাক্ত জল। নৌকা থেকে দেখা যায় নদীর ধারে কোনো ছেঁড়া বিবর্ণ পুঁটলি। মাঝি বলল, হয়তো বাঘের হানায়, না হয় নৌকা ডুবিতে মারা গিয়েছে। কে বলে এখানে যুধিষ্ঠির পড়েছিলেন। সুন্দরবনের গহীনে এমন কত যুধিষ্ঠির দুর্যোধনদের আত্মা ঘুরে বেড়ায়। আমাদের নৌকা চলেছে। বিকেলের সোনা রোদ নির্মল পরিবেশে গাঢ় হলুদ রং ধরেছে। গরান, কেওড়া, হেতাল, বহন গাছের ঘন জটলা। দুর্ভেদ্য এই বন, হলুদ সবুজ রঙের মাখামাখি। নদীর জলেও হলুদ লাল আভা। আস্তে আস্তে সূর্য গাছগাছালির আড়ালে বিদায় নিল। নেমে এলো আদিম আরণ্যক অন্ধকার। এই বন তখন আদিম অন্ধকারে যেন হারিয়ে গিয়েছে। বাতাসে উঠল জোয়ারের তুমুল গর্জন। তারাজলা আকাশ, অন্ধকার বনভূমি কেঁপে উঠল বাঘের গর্জনে। সে গর্জনে জলে জঙ্গলে প্রতিধ্বনি তুলল। নৌকায় রাখা বাসনপত্র যেন ঝনঝন করে কেঁপে উঠল। কদিন এই পরিবেশেই কাটালাম। বিশাল এই আরণ্যক পরিবেশ, সীমাহীন গাং দেখে মনে হয় মানুষ নানা কারণে সভ্য জগতে যতই আন্দোলন করুক না কেন, এখানে তারা নিতান্ত অসহায়। খালটা চলেছে ঘন একটা দ্বীপের বুক চিরে, বড় নদীতে।
আমরা খালেই নৌকা বহর নিয়ে রয়েছি। এখানকার এলাকাতেই গাছ কেটে নৌকা বোঝাই করা হবে। তারপর আমরা আবার ফিরে যাব। নৌকাতেই থাকা খাওয়ার ব্যবস্থা। বড় নৌকার সঙ্গে রয়েছে কয়েকটা ছোট ছোট নৌকা। দড়ি দিয়ে বালতি করে নদীর জল তুলে তাতেই স্নান। নদীতে নামা যাবে না, কুমির কামটের রাজ্য। দেখা যায় গাছের গুঁড়ির মতো কুমিরকে ভেসে যেতে। এদিকে ওদিকে ভাসছে, আবার ডুবে যাচ্ছে জলের অতলে। দিনভর কাঠ কেটে বিকেলে কাঠুরিয়ারা নৌকায় ফিরে আসে। এখানকার মাটিতে চলা দুষ্কর। এসব গাছের শিকড় সরু ছুরির ফালার মতো মাথা তুলে আছে। পড়ে গেলেই ভীষ্মের সরসজ্জা হয়ে যাবে। কদিন ধরেই একটা বাঘও টের পেয়ে গিয়েছে এখানে মানুষ এসেছে, তাই মাঝে মাঝে রাতের অন্ধকারে সেও আসে ঘাপটি মেরে। আমাদের নৌকাগুলো সারাক্ষণ নোঙর করা ওর নাগালের বাইরে। নৌকায় লোকজন জেগে থাকে, আমিও দেখি। তীরে দাঁড়িয়ে হলুদ কালো ডোরাকাটা দাগ, ডাঙায় দাঁড়িয়ে লেজ নাড়ছে, আর মাঝে মাঝে আক্রোশে গর্জাচ্ছে। কদিন এই আতঙ্কের পরিবেশে বনের মধ্যে এই খালে নৌকার মধ্যে যেন হাঁপিয়ে উঠেছি, যেন দম বন্ধ হয়ে আসছে। ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে বাঁচি। মনে পড়ছে কর্মব্যস্ত আলো ঝলমলে কলকাতার কথা। মনটা ঘরে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠল। বেশ কদিন আটকে থাকার পর আমাদের নৌকা নোঙর তুলে বের হলো বড় গাঙে। এবার আমাদের যেতে হবে জোয়ারের সঙ্গে। একদিনের পথ পেরোলে তবেই পৌঁছাবো লোকালয়ের গাঙে। জোয়ারে একটানা ঘন্টা পাঁচেক নৌকা বেরিয়েছে, তারপর শুরু হবে ভাটার টান। তখন স্রোত বইবে সাগরের দিকে। আমাদের তখন তীরে নৌকা নোঙর করে অপেক্ষা করতে হবে পরের জোয়ারের জন্য। 6 ঘন্টা পর আবার জোয়ার আসবে। সেই জোয়ারে আবার ঘন্টা পাঁচেক নৌকা চললে তবেই আমরা প্রথম লোকালয়ের চেকপোস্টে পৌঁছাবো। শুরু হবে আদিম অরণ্যের পর মানব সভ্যতার জগৎ। নৌকার সর্দার বলল, রহিম, ভাটা টান শুরু হয়েছে, নৌকো এখানেই নোঙর কর। নদীর ধারে খানিকটা ফাঁকা জায়গা, দু একটা কেওড়া গাছ রয়েছে। তারপরই শুরু হয়েছে শিকড়ের সরসজ্জা। নৌকা নদীতে নোঙর করা হলো। এখানেই রান্নার ব্যবস্থা করা হবে। নৌকার পিছনেই উনুনে চাল ডাল যা হোক ফুটিয়ে নেওয়া হবে। মাছের অভাব নেই। বড় নৌকার সঙ্গে বাঁধা ছোট নৌকা থেকে বার কয়েক জাল ফেলতেই পার্শে ছোট ভেটকি না হয় অন্য সব মাছ উঠে আসে। রহিম নৌকা নোঙর করার জন্য নামলো। ওদিকে কয়েকটা কেওড়া গাছ মাথা তুলে আছে। রহিম মাটিতে নোঙর ফেলে ওদিকে গাছের দিকে তাকিয়েই অস্ফুটে আর্তনাদ করে উঠল, চাচা এখানে কেন আইসেন গ? সর্দার মাঝি এতক্ষণে নৌকাটা ঠিকঠাক করার জন্য ব্যস্ত ছিল। সেও এবার গাছের ডালের দিকে তাকালো। চমকে উঠল সেও। এ কোথায় এলুম রে? রহিম, নোঙর তোল, ওদিকে চল, এখানে থাকা ঠিক হবে নি। রহিম নোঙর তুলে বলল, সেই ভালো। ওদের কথাবার্তা শুনছি। দেখি ওদিকের গাছের ডালে ঝুলছে বিরাট লুঙ্গির 2-3টে পুঁটলি, ছেঁড়া চটের খানিকটা অংশ, যা ওদের মনে এমনই একটা আতঙ্ক এনেছে। দেখি সত্যিই ওরা নৌকার নোঙর তুলে ভাটার টানে আরও খানিকটা নিচের দিকে গিয়ে চরভূমির পাশে নোঙর করল। তবু ওদের চোখে মুখে সেই ভয়ের চিহ্নটা রয়ে গেল। তখন সন্ধে নেমেছে। নদীর বুকে সূর্যের রং বদলে যাচ্ছে ধীরে ধীরে। প্রথমে রক্তলাল, তারপর বেগুনি, তারপর পরিণত হলো গাঢ় নিকষ অন্ধকারে। আকাশের বুকে কালো মেঘ একখানা কখন উঠেছিল দেখা যায়নি। এবার বোঝা গেল মেঘটা ক্রমশ আকাশের তারাগুলোকে ঢেকে দিচ্ছে। নামলো গাঢ় অন্ধকার। দূর বনভূমিতে একটা চাপা গর্জন উঠল। একটা বাঘ যেন গোঙাচ্ছে। ডাকটা আকাশে বাতাসে নিস্তব্ধ বনভূমিতে ধ্বনি প্রতিধ্বনি তুলছে। কখনো কাছে, কখনো দূর থেকে ভেসে আসছে ডাকটা। আজ রাত আমাদের এই বনভূমিতেই শেষ রাত। এরপর ফিরে যাব লোকালয়ে, প্রায় দীর্ঘ 20 দিন পর। এখানে কাকও নেই, কুকুরের ডাকও শোনা যায় না। এখানে বাতাসের গর্জন, নদীর গর্জন, আর মাঝে মাঝে বাঘের গর্জন। টেমির আলো নিভিয়ে দিয়ে আমরা আদিম অন্ধকারে বসে আছি। আলো জ্বালালে বিপদ। জলদস্যুর দল আলো দেখে হানা দিতে পারে। ওদিকে বাঘটাও ঘুমাচ্ছে। এই রাতের যেন শেষ নেই। ভাটাটা শেষ হয়ে জোয়ার যেন আর আসে না। প্রতীক্ষাই করছি শুধু আমরা, কখন এই মৃত্যুর জগৎ ছেড়ে বেরোবো।
হঠাৎকার ডাক শুনে চমকে উঠলাম। দেখি অন্ধকারে কে যেন ডাকছে। এই স্তব্ধ অন্ধকারে অরণ্যের মানুষের ডাক যেন বড্ড বেশি অপ্রত্যাশিত। আমায় নিয়ে যাবে? টিমির আলো জেলে দেখি ওদিকে দাঁড়িয়ে একটা লোক, পরনে একটা লুঙ্গি আর একটা গেঞ্জি, মুখে না কাটা খোঁচা খোঁচা দাড়ি, মুখখানা শীর্ণ, চোখ দুটো কেমন যেন চকচক করছে লোকটার। হাঁটু ভর্তি পলিকাতায় দাঁড়িয়ে সে ব্যাকুলভাবে আর্তনাদ করছে, আমারে বাঁচাও, নৌকাডুবি হয়ে গেছে 2 দিন আগে, সকলেই ডুবছে, আমি গাছের ডালে বসছিলাম, আমারে নিয়ে চলো। লোকটার কথা শুনে চমকে উঠলাম। 2 দিন আগের নৌকাডুবির পরও সে বেঁচে আছে এই বিপদসংকুল জঙ্গলে। জল নেই, খাবার নেই, তবুও বেঁচে আছে। রহিম ফরিকরা নীরব। সর্দার মাঝি বলল, উঠে আইসো। লোকটা তক্ষুনি হাঁটু জলে নেমে নৌকার দিকে এগিয়ে এলো। রহিম বলল, সর্দার কারে নাই তুলছে? অচেনা জানা লোকটা ততক্ষণে কাছি ধরে নৌকার উপরে উঠে এসেছে। কাতর স্বরে বলল, আমি পুঁইডাঙ্গার বিভূতি গো, বিভূতি লস্কর। ঘরে মা বোন একটা ছেলে রেখে মৌচাক কাটতে এসেছিলুম, সব ডুবে গেছ। একটু জল, 2 দিন জল পাইনি। এখানে শুধু জল আর জল, তবু এক বিন্দু জল খাওয়া যায় না। ফরিক 1 ঘটি জল এগিয়ে দিল লোকটার হাতে। লোকটা গলায় জল ঢালতে থাকলো। ঢক ঢক আওয়াজ করে নিমেষের মধ্যে লোকটা জল শেষ করলো। ঘটিটা নামিয়ে তৃপ্তির আওয়াজ বের করে বলল, আজ জীবনটা ফিরে পেলাম গো। ওদিকে সময় বয়ে যাচ্ছে। সর্দার মাঝি বলল, আমি খুব সুবিধে বুঝছি নি, খেয়ে দিয়ে নে, জোয়ারে আর দেরি নাই, জোয়ার এলেই নোট তুলতে হবে। খাবার বলতে খিচুড়ি আর 5 মেশালি মাছের ঝোল। খিদে নেই আমার। আমি প্রহর গুনছি, কখন এই রাত শেষ হবে, আমরা লোকালয়ে পৌঁছাবো। শেষ হবে এই বিভীষিকাময় দুঃসহ রাতের। মাঝিদের খাওয়া শেষ হলো। বিভূতি তখনও খিচুড়ি খাচ্ছে রাক্ষসের মতো গোগরাসে। দেখে মনে হলো 2 দিন নয়, জীবনে কোনো দিন যেন সে খায়নি। লোকটাকে দেখলে কেমন একটা গা শিরশির করে। এক কোণে চুপচাপ বসে আছে সে। আমরাও বসে আছি স্তব্ধ নদীর বুকে। হঠাৎ নৌকাটা দোলে উঠল। তারপর নৌকার মুখ গেল ঘুরে।